ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমি কল্যাণচন্দ্র শুকুল, প্রভাষক, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ এর পক্ষ থেকে। আজকের ক্লাসে আলোচনা করা হবে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বাংলাদেশের সংস্কৃতি এই অধ্যায়টি সম্পর্কে। এই অধ্যায়টির প্রথম দুইটি পার্ট এই সম্পর্কে মূলত আজকের ক্লাসে আলোচনা করা হবে। তো ক্লাসটি শুরুতেই কিছু বিষয় আসলে বলে নেওয়া দরকার। সেটা হলো আমি এই দুইটি পাঠে তোমাদের জন্য ইম্পর্টেন্ট বলে আমার কাছে যেটুকু মনে হয়েছে সেই লাইনগুলো আমি মার্ক করে দিয়েছি। এগুলো অবশ্যই একটু গুরুত্ব দিয়ে পড়বে এবং এই পার্ট দুইটি যে বিষয়গুলো পাঠ্য বইয়ে বলে দেওয়া আছে সেগুলো অবশ্যই আলোচনা করব এবং এই রিলেটেড কিছু কাজ তোমাদের অবশ্যই লেকচার শেষে দেওয়া আছে, সেই কাজগুলো তোমরা অবশ্যই করবে। যাই হোক, আমরা ধাপে ধাপে আগাই। ষষ্ঠ অধ্যায়ে বাংলাদেশের সংস্কৃতি অর্থাৎ বাংলাদেশের মানুষের সংস্কৃতি কেমন, বাংলাদেশে কেমন, সেই সম্পর্কে আসলে আলোচনা করা আছে। তো এই সংস্কৃতি সম্পর্কে জানতে গেলে আমাদের বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে গেলে আমাদের আসলে মূল সংস্কৃতিটা আসলে কি সেই সম্পর্কে আমাদের ধারণা দেওয়া দরকার। সংস্কৃতি হলো আসলে মানুষের জীবনধারা, অর্থাৎ মানুষ কিভাবে জীবনযাপন করে, সে কেমন পোশাক পরে, কেমন খাবার খায়, সেই খাবারগুলো আসলে কীভাবে তৈরি করা হয়, তারপর তার চালচলন, তার কথা বলা, তার আচার আচরণ, তার বিনোদন, এই বিভিন্ন বিষয় অর্থাৎ আমাদের যে কোনো মানুষের বা যে কোনো দেশ বা অঞ্চলে যে জীবনযাপন যে প্রক্রিয়া আসলে সেটা নিয়েই কিন্তু তাদের সংস্কৃতি। আমরা জানি এই বিশ্বে অনেকগুলো দেশ রয়েছে, অনেক অঞ্চল রয়েছে এবং সব অঞ্চলের বা সব দেশের সংস্কৃতি কিন্তু এক নয়, ভিন্ন। কেন ভিন্ন, কোন কোন ক্ষেত্রে ভিন্ন, এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকটা জানি। তারপর আমরা যদি একেবারে সৃষ্টির শুরুর যে দিকগুলো অর্থাৎ মানুষ যখন বনে জঙ্গলে বাস করত সেই সময়গুলোর যদি চিন্তা ভাবনা করি, তখনকার সময় মানুষের যে সংস্কৃতি বা জীবনযাপন প্রক্রিয়া যেমন ছিল, বর্তমানে কি তাদের জীবনযাপন প্রক্রিয়া একই? নিশ্চয়ই না। কারণ একসময় মানুষ যখন বনে জঙ্গলে বাস করত তখন তাদের কিন্তু প্রতিনিয়ত বনের যে হিংস্র পশু, পাখি বা সাপ বা অন্যান্য যেগুলো হিংস্র প্রাণী ছিল তাদের সাথে কিন্তু প্রতিনিয়ত সংঘর্ষ করে বাঁচতে হয়েছে মানুষ। সেও কিন্তু একসময় আসলে বন্য প্রাণীর মতো জীবনযাপন, কারণ সে তো বনেই ছিল। তখন তো সমাজ ছিল না, নগর ছিল না, এত সুন্দর পোশাক ছিল না, এমনটা তো তারাও কিন্তু অন্যান্য যে বন্য প্রাণী তাদের মতো করেই কিন্তু তাদের সাথে সংঘর্ষ করে লড়াই করে সেই বন্য জীবন যাপন করছে। তো সেখান থেকে কিন্তু একটা মানুষ তার বুদ্ধি বা জ্ঞান দ্বারা, কৌশল দ্বারা তারা কিন্তু তাদেরকে ওই অন্যান্য প্রাণীগুলোকে জয় করে বা নিজেদেরকে আসলে প্রতিষ্ঠিত করতে পেরে কিন্তু পুরো বিশ্বকে তারা জয় করেছে এবং বিশ্বে কিন্তু তাদের কর্তৃত্ব স্থাপন করতে পারছে, সমাজ স্থাপন করছে, দেশ নগর অনেক কিছু। যদি সেটা মানুষ না পড়তো, একেবারে শুরুর দিকে দেখা গেছে মানুষ কিন্তু অন্যান্য হিংস্র পশু পাখিগুলোর সাথে সংঘর্ষ করতে গিয়ে কিন্তু শুরুর দিকে হাতে লাঠি তুলে নেওয়া, পাথরের টুকরা বা পাথর তুলে নেওয়া, কিন্তু এটা নিতে পেরেছে বিদায়ী কিন্তু মানুষ অন্যান্য হিংস্র পশু পাখি যেগুলো ছিল বা যারা ছিল তাদের সাথে সংঘর্ষ করে নিজেদেরকে টিকিয়ে রাখতে পেরেছে। কারণ মানুষ কিন্তু অন্যান্য হিংস্র পশু পাখি এদের তুলনায় কিন্তু খুব বেশি শক্তিশালী কিন্তু ছিল না। মানুষ কিন্তু অনেকটা নিরীহ, অন্তত ওইসব হিংস্র পশু পাখিগুলোর তুলনাতে। তো সেই নিরীহ বা অনেক বেশি শক্তিশালী নয়, তো সেখান থেকে কিন্তু তাদের কৌশল বুদ্ধি বা তাদের হাত দিয়ে কিছু ধরা এবং সেই বুদ্ধিগুলো আসলে কাজে লাগানোটা কিন্তু তাদের অনেকটা কাজে দিয়েছে এবং এর পরবর্তীতে তারা কিন্তু আরেকটা বিষয় যেটা দলবদ্ধতার একটা ব্যাপার, যদিও আমরা দেখি যে অনেক পশু পাখির ভিতরে সেই দলবদ্ধতার আসলে বিষয়টা রয়েছে আসলে, তারপরেও মানুষ কিন্তু সেই দলবদ্ধভাবে জীবনযাপন করা, সেই দলবদ্ধভাবে পশু শিকার করা বা ফলমূল সংগ্রহ করা, সেই কাজগুলো কিন্তু করেছে এবং সেই দলবদ্ধভাবে থেকেছে। ধীরে ধীরে একটা পর্যায়ে কৃষাবিষ্কার এবং সেখান থেকে পরিবার গঠন করা, পরিবার, তারপরে একটা পর্যায়ে সমাজ সৃষ্টি, সেই সমাজ সৃষ্টির পর আস্তে আস্তে দেশ, জনপদ, এই যে বিষয়গুলো সৃষ্টি, অর্থাৎ এই যে সেই বন্য জীবনযাপন থেকে শুরু করে আধুনিক জীবনযাপন, এখানে কিন্তু তাদের অনেক
ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে, তাদের আচার আচরণ চিন্তা চেতনা কিন্তু অনেক পরিবর্তন আনতে হয়েছে, তাদের জীবনযাপন তথা সংস্কৃতি কিন্তু অনেক পরিবর্তন ঘটেছে। তো সেই সম্পর্কে আমাদের দেখি পাঠ্য বইয়ে যেভাবে লেখা ছিল যে প্রকৃতিকে সৃষ্টির শুরু থেকেই মানুষ প্রকৃতি এবং পরিবেশকে কাজে লাগিয়েছে, নিজের প্রয়োজন মিটিয়েছে। এক টুকরো পাথর বা একটি গাছের ডাল হয়ে উঠেছিল হিংস্র পশুর হাত থেকে নিজেকে বাঁচানোর হাতিয়ার। প্রকৃতিকে এমনিভাবে কাজে লাগানোর ক্ষমতা মানুষকে দিয়েছে সংস্কৃতি, যা অদ্যাবধি চলমান রয়েছে এবং চলমান যে সংস্কৃতি আসলে আমরা এখনো লালন করি। মানুষ বুঝতে পারলো সমাজবদ্ধ হয়ে একত্রে থাকলে টিকে থাকার এই লড়াই আরও সুদৃঢ় হবে। তাই সমাজকে সংগঠিত করার উদ্দেশ্যে তৈরি হয় নানা নিয়মকানুন, যা ধীরে ধীরে অর্থনীতি, রাজনীতি, ধর্ম, শিক্ষা ইত্যাদিতে রূপ নিল। সমাজের মানুষের আনন্দ, বিনোদন ও কল্যাণের জন্য তৈরি হলো নাচ, গান, সাহিত্য, আরও কত কি। ফলে রচিত হলো সংস্কৃতি বস্তুগত এবং অবস্তুগত রূপ। তো এখানটাতে আমাদের মূল বিষয়টি, অর্থাৎ এখানটাতে কিন্তু বলা ছিল যে আমাদের সেই বন্য জীবনযাপন সেখান থেকে শুরু করে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে বর্তমান সময়টা আসলে যে আমাদের উপনীত হওয়া সেই বিষয়গুলো, এবং সেটা করতে গিয়েই কিন্তু আমাদের এই যে সংস্কৃতি এবং সংস্কৃতির যে দুটো রূপের কথা বলা আছে, বস্তুগত রূপ, অবস্তুগত রূপ, সেই বিষয়গুলো সম্পর্কে বলা আছে এবং সেগুলো সম্পর্কে আমরা সামনে আর একটু বেশি জানবো সামনের দিকে। তো পার্ট 1 সংস্কৃতি ধারণা, অর্থাৎ সংস্কৃতি বিষয়টা কি। সংস্কৃতি বা কালচার, যেটা সংস্কৃতি প্রতিশব্দ, যে কোনো শব্দই তার পরিচয় করিয়ে দেয়া হোক না কেন, সংস্কৃতি আসলে মানুষের জীবনধারা। অর্থাৎ সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনযাপনের প্রতিচ্ছবি প্রকাশ পায় মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য। এটাকে আসলে আমরা সংজ্ঞা হিসেবে নিতে পারি সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে তাই তার সংস্কৃতি। মানুষ সেই সংস্কৃতিতে মানুষ অর্থাৎ কীভাবে খাবার গ্রহণ করবে, তারপরে সেই খাবারটা আসলে কীভাবে তৈরি করা হবে, এটাও কিন্তু আসলে একটা সংস্কৃতি। সে কোন ধরনের পোশাক পরবে, সে কীভাবে বিনোদন করবে, সেই বিষয়গুলো কিন্তু। তো এরপরে যখন সেই বন্যজীবনগুলো থেকে মানুষ সমাজ তৈরি করলো, তারপর আস্তে আস্তে মানুষ বিজ্ঞানের দ্বারা বিভিন্ন জিনিসগুলো আবিষ্কার করলো, ধীরে ধীরে মানুষ এই আধুনিক যুগে চলে আসলো। তো এখান থেকে মানুষ লিখতে শিখলো, মানুষ আবিষ্কার করলো লেখার মাধ্যমে, কাগজ আবিষ্কার করলো, কলম আবিষ্কার করলো, টাইপরাইটার আবিষ্কার, কম্পিউটার আবিষ্কার, এই যে মানুষ বিদ্যুৎ আবিষ্কার করলো, আগুন আবিষ্কার করলো, বিভিন্ন কিছু আবিষ্কার। এই আবিষ্কারের মাধ্যমে কিন্তু আসলে এই তাদের সংস্কৃতি বা জীবনযাপনের যে বা সংস্কৃতির পরিবর্তনটা ঘটেছে। তো এখানটাতে একটা চিত্র দেওয়া আছে এই রিলেটেড, যেটা হলো আমাদের সংস্কৃতি, অর্থাৎ আমাদের বাঙালির যে পয়লা বৈশাখ যে উদযাপন, সেই সম্পর্কে যে আমাদের চিত্র আসলে আমরা দেখেছিলাম। এরপরে এই সংস্কৃতিতে বললাম যে বিষয়গুলো আসলে আবিষ্কার করা বা সংস্কৃতির যেসব উপাদান রয়েছে, এগুলোকে আসলে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বস্তুগত, একটি হলো অবস্তুগত। তো বস্তুগত উপাদানটি এমন যেটি আসলে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায় এমনটা। আর অবস্তুগত উপাদান আসলে যেটা আসলে ধরা ছোঁয়া যায় না, দেখা যায় না, এমন উপাদানটি হলো অবস্তুগত। তাহলে আমাদের সংস্কৃতি যেসব জিনিসপত্র যেগুলো রয়েছে সেগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হলো অবস্তুগত, একটা হলো বস্তুগত। তো এই যে একটি বস্তুগত, একটি অবস্তুগত, যেটা বলছিলাম বস্তুগত হলো গিয়ে ধরা ছোঁয়া দেখা যায়, অবস্তুগতটা আসলে ধরা ছোঁয়া দেখা যায় না। যেমন যদি কোনো একটা কাজ যদি করি, যেমন আমি যদি পরীক্ষায় লিখি, যেমন তোমরা যখন পরীক্ষা দাও, পরীক্ষার সময় যখন তুমি লিখো, সেক্ষেত্রে তুমি কাগজ কলম ব্যবহার করে কিন্তু লিখতে থাকো। তো তোমার সেই যে লেখাটা কাগজ কলম ব্যবহার করে লেখাটা কিন্তু আসলে বস্তুগত সংস্কৃতি, ওটা কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং সেটার উপরে কিন্তু একজন শিক্ষক তোমাকে নম্বর দেবে। কিন্তু কথা হলো তুমি ওখানে কি লিখবে বা কিভাবে চিন্তা করবে, কোন প্রশ্নের উত্তরে তুমি কি লিখবে, সেটা কিন্তু তোমার ব্রেইনে, অর্থাৎ তুমি যেভাবে বাসা থেকে পড়ে আসবে, যেভাবে প্রস্তুতি নেবে, সেই অনুযায়ী কিন্তু তুমি প্রশ্নটি দেখে তুমি তোমার ওই প্রশ্নটির উত্তর তুমি কি লিখবে সেই পরিকল্পনা কিন্তু তুমি মনে মনে করে নাও, বা তোমার ব্রেইন কিন্তু সেক্ষেত্রে সহায়তা করে এবং সে তোমাকে নির্দেশনা, তোমার হাতকে নির্দেশ দেয় যে সে কি লিখবে। তাহলে ওই যে তোমার যে চিন্তা বা তোমার যে মেধা বা তোমার যে বুদ্ধি কৌশল, সেটা কিন্তু অবস্তুগত, অর্থাৎ সেই বুদ্ধি, চিন্তা, মেধা এটাকে কিন্তু আসলে দেখা সম্ভব না, ধরা সম্ভব না, ছোঁয়া সম্ভব না। তো কিন্তু ওইটার দ্বারা যে একটা কাজ করা,
সেটাকে কিন্তু যদি দেখা যায় তখন আমরা সেটাকে বস্তুগত বলতে পারি। এখানে যেমন বইয়ে বলে দেওয়া ছিল কয়েকটি, যেমন একটা বাড়ি যদি তৈরি করা হয় সেই বাড়িটা কিন্তু বস্তুগত সংস্কৃতি, কিন্তু বাড়ি তৈরির যে কৌশলটা, চিন্তাটা, যে আমি আমার বাড়িটা আসলে কিভাবে তৈরি করব, কোন ডিজাইনে তৈরি করব, আমাদের যে স্বপ্ন থাকে, আমাদের যে চিন্তা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তো সেই বিষয়টা, যে বাড়িটা হলো বস্তুগত কিন্তু আমাদের যে কৌশলটা, চিন্তাটা, সেটা হলো গিয়ে অবস্তুগত। ঠিক তেমনিভাবে যে কম্পিউটার যদি আমরা হার্ডওয়্যারগুলো দেখি, যেটাকে ধরা ছোঁয়া দেখা যায়, সেই হার্ডওয়্যারকে হলো বস্তুগত, ঠিক সফটওয়্যার যেটা দেখা ছোঁয়া ধরা যায় না সেটা হলো গিয়ে অবস্তুগত। এরকম অনেক বিষয় রয়েছে যেটা আসলে ধরা ছোঁয়া দেখা, এর মাধ্যমে কিন্তু আমরা আসলে এই দুইটা ক্যাটাগরি অনুযায়ী ভাগ করতে পারি। তো এখানটাতে আমাদের সংস্কৃতি রিলেটেড আরেকটা ছবি, যার কারণ আমরা জানি যে আমাদের বাঙালি সংস্কৃতিতে কিন্তু গান, বিভিন্ন ধরনের গান রয়েছে, আসলে সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য, আসলে আমাদের সংস্কৃতির বড় একটা অংশ, আসলে সেই সম্পর্কিত একটি ছবি। আসলে বাংলাদেশের সংস্কৃতির উপাদান, এখানটাতে সংস্কৃতির গুলোকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বস্তুগত বা দৃশ্যমান উপাদান সমূহ, আর একটা হলো গিয়ে অবস্তুগত বা অদৃশ্যমান। আসলে আমরা যেটা এর আগে যেটা বলছিলাম, বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি, মূলত সেখান থেকেই আসলে আমরা কোন জিনিসগুলোকে বস্তুগত সংস্কৃতির উপাদান হিসেবে বলতে পারি আর কোন জিনিসগুলোকে অবস্তুগত বলবো। যদি আমরা ধারণাটা অলরেডি পেয়ে গেছি যে বস্তুগত মানে যেটা হবে সেটা হলো গিয়ে যেটা ধরাছোঁয়া দেখা যাবে সেটা, আর যেটা ধরাছোঁয়া দেখা যাবে না সেটাকে আমরা অবস্তুগত উপাদান বলবো। তারপর আমরা দেখি আমাদের বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত উপাদানগুলো হিসেবে কী কী বলা আছে পাঠ্য বইয়ে। বিভিন্ন ধরনের ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, যানবাহন, খাবার, চাষাবাদের উপকরণ, বইপত্র ইত্যাদি, এগুলো হলো বস্তুগত উপাদান। আমাদের সংস্কৃতির অবস্তুগত উপাদানসমূহ হচ্ছে সামগ্রিক জ্ঞান, মনোভাব ও দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস ও নীতিবোধ, ভাষা, বর্ণমালা, শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত, আদর্শ ও মূল্যবোধ, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা। অর্থাৎ এই যে ভাগগুলো সেটা কিন্তু বস্তুগত উপাদান এবং অবস্তুগত উপাদানে দুইটাতে দেখা যাচ্ছে। এবং এর বাইরে এখানে যে একটা বিষয় উল্লেখ করা আছে, এর বাইরে কিন্তু আরও অনেক উপাদান রয়েছে আমাদের সংস্কৃতির। এবারে বলা আছে আমাদের দেশের বিভিন্ন মানুষ নিজস্ব প্রয়োজনে বস্তুগত সংস্কৃতি উপাদানসমূহ সৃষ্টি করেছে। এসব উপাদান শত শত বছর ধরে টিকে থাকতে পারে। যেমন আমরা জাদুঘরে গেলে এমন অনেক জিনিস দেখতে পাই যেগুলো শত বছরের পুরনো, সেগুলো দেখে আমরা বাংলাদেশের সেই সময়ের মানুষ ও তাদের সংস্কৃতি সম্পর্কে ধারণা করতে পারি। শুধু বাংলাদেশ কেন, সারা বিশ্বের যে কোনো দেশে যদি আমরা দেখি, কারণ আমাদের এই যে সমাজ বা দেশ, এটা কিন্তু অনেক আগেই তৈরি হয়েছে। তো সেই সময়কাল মানুষের জীবনযাপন কেমন ছিল, তারা কেমন পোশাক পরতো, তারা কোন ধরনের জিনিসগুলো ব্যবহার করতো, তারা কেমন ধরনের বিনোদন করতো, সেই সব বিষয়গুলো কিন্তু শুধু বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন দেশের জাদুঘরে যেটা সংগ্রহ করতে সব আসলে সম্ভব না, যেটা আসলে যে নিদর্শনগুলো পাওয়া গেছে সেই নিদর্শনগুলো অনেক সংগ্রহ করে গেছে। তোমরা যারা ইতিমধ্যে জাদুঘরে গিয়েছো তোমরা হয়তো দেখেছো, বা যারা যাওনি তারা অবশ্যই যাবে, যে আসলে এই যে পুরোনো দিনের যে বিভিন্ন সংরক্ষিত যে জিনিসগুলো রয়েছে, এগুলো দ্বারা কিন্তু আমরা ওই সময়কালে মানুষগুলোকে যদিও দেখতে পাইনি, বা ওই সময় মানুষের সম্পর্কে কিছুটা হলেও ধারণা কিন্তু পাই। কারণ বর্তমান সময় দেখো আমরা কীভাবে জীবনযাপন করি, কোন জিনিসগুলো ব্যবহার করি, আমাদের ঘর বাড়িগুলো কেমন, তো ওই সময়টাতে যদি আমরা চিন্তা ভাবনা করি, ওই সময় তাদের ব্যবহৃত পোশাক, তাদের ব্যবহৃত জিনিস বা দ্রব্যগুলো যদি দেখি, তাহলে কিন্তু আমরা ওই সময়কালে মানুষের জীবন ধারণ সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেতে পারি। কারণ এই সেই মানুষগুলো হয়তো চলে গেছে, তাদের সৃষ্টি কিন্তু রয়ে গেছে, যেটা আসলে সংরক্ষণ করে রাখা সম্ভব। সেগুলো কিন্তু আসলে জাদুঘরে গেলে আসলেই দেখা সম্ভব। বা আমরা অনেক সময় অনেক পুরনো বাড়ি বা যেটা আমরা বিভিন্ন স্থাপত্য নিদর্শন এগুলো আসলে দেখি, এগুলো দেখেও কিন্তু আসলে সেই সময়কাল বা সেই সময়কালের সংস্কৃতি সম্পর্কে ধারণা করতে পারি। আসলে বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত অবস্তুগত উপাদানসমূহ কোনোভাবেই পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়। এটা আসলে শুধু বাংলাদেশে কেন, সারা বিশ্বে আসলে বস্তুগত এবং অবস্তুগত উপাদান যাই আছে এটা কিন্তু আসলে পরস্পর রিলেটেড, কারণ একটি ছাড়া কিন্তু আসলে আরেকটি হয় না। যেমন সফটওয়্যার ছাড়া আসলে হার্ডওয়্যার কোনো কাজ করতে পারবে না, ঠিক তেমনি আমার মেধা বা আমার বুদ্ধি ছাড়া বা আমার চিন্তা ছাড়া কিন্তু আমার হাত পা আসলে কোনো কাজ করতে পারবে না। তো সুতরাং এখানে কিন্তু এই বস্তুগত অবস্তুগত উপাদানসমূহ কিন্তু আসলে বিচ্ছিন্ন বা আলাদা আসলে বলা যাবে না। সংস্কৃতির বস্তুগত উপাদানসমূহের মধ্য দিয়েই সংস্কৃতির অবস্তুগত উপাদানসমূহের
পরিচয় পাওয়া যায়। যেমন নকশি কাঁথা বাংলাদেশের সংস্কৃতির একটি বস্তুগত উপাদান। এর মধ্যে যখন ফুল, পাতা, হাতি, ঘোড়া বা অন্য কোনো দৃশ্য সেলাই করা হয় তখন তা হয়ে ওঠে এদেশের নারী মনের চিন্তার বহিঃপ্রকাশ। তার মানে এখানে কিন্তু নকশি কাঁথা একটা উদাহরণ হিসেবে দেওয়া, এরকম কিন্তু অনেকগুলো বিষয় নেওয়া যায়। নকশি কাঁথা আমাদের দেশে একটা বিখ্যাত বিষয়, যেটা আসলে শ্রদ্ধেয় কবি জসিমউদ্দিনের কারণে আসলে নকশি কাঁথা আসলে আরও বেশি বিখ্যাত। কারণ তোমরা নকশি কাঁথার মাঠ সম্পর্কে হয়তো তোমরা অনেকে শুনেছো, যেটা শুধু বাংলা ভাষায় না, বিশ্বের অনেক ভাষাতেই কিন্তু এটা আসলে অনুদিত হয়েছে এবং বিশ্বের অন্যান্য ভাষার মানুষগুলো আসলে সেই সম্পর্কে পড়ে বা অনেকটা জানে। তো যাই হোক, এই নকশি কাঁথা আসলে যখন একজন মানুষ সেলাই করে, এক মা বা এক বোন যখন সেলাই করে, তখন কিন্তু ওই নকশি কাঁথার ডিজাইনটা কেমন হবে সে কিন্তু তার মনের যেটা কি বলে আবেগ হতে পারে, তার ভালোবাসা হতে পারে, তার চিন্তা চেতনা থেকে কিন্তু সে ওইটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করে। তার এখানটাতে কিন্তু শুধু নকশি কাঁথা মানে শুধু একটা কাঁথা এমনটা কিন্তু না, কিন্তু এখানটা কিন্তু তার আবেগের একটা বিষয়, তার চিন্তার একটা বিষয়, কিন্তু তার শ্রদ্ধা বা ভালোবাসার একটা বিষয়, তার স্মৃতির একটি বিষয় সে কিন্তু ওখানটাতে ফুটিয়ে তোলার চেষ্টা করে। তার মানে কি ওই কাঁথাটা ওইটা কিন্তু তার চিন্তার একটা প্রকাশ। তার মানে সে কাঁথাটা বস্তুগত, সেটা ধরা ছোঁয়া হয়তো দেখা যাবে, কিন্তু ওই যে কাঁথা সেলাইয়ের যে কৌশল, তার চিন্তা, তার আবেগ, এটা কিন্তু অবস্তুগত একটা বিষয়। ঠিক তেমনিভাবে তোমরা যদি একটা বাড়ি বানাও বা তুমি যদি নিজে থেকে কোনো কিছু তৈরি যদি করো, যেমন অনেক বিজ্ঞানী অনেক কিছু তৈরি করে গেছে, তাহলে এখানটাতে কোনো একটা যন্ত্র যদি সাপোজ তৈরি করা হয়, তো সেই যন্ত্রটা কিন্তু বস্তুগত হবে এবং যন্ত্রটা তৈরির যে কৌশলটা সেটা কিন্তু অবস্তুগত। এবং এখানটাতে কিন্তু কারণ এই যন্ত্র তৈরির চিন্তাটা কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ একটা যন্ত্র কিন্তু বা একটা সৃষ্টি কিন্তু আসলে এতটাই সহজ বিষয় না, এবং সেই সৃষ্টিটা আসলে মানুষ দেখে, কিন্তু সেই সৃষ্টিটা করতে গিয়ে তার পিছনে যে আসলে কতটা পরিশ্রম করতে হয়, কতটা সময় দিতে হয়, চিন্তা করতে হয়, সেটা কিন্তু আসলে যে কাজটা করে সেই বুঝতে পারে। তাহলে কিন্তু ওই যে কাজ, তার যে সৃষ্টি, এর মধ্যে কিন্তু ওই জিনিসের স্রষ্টার তার কিন্তু অনেক চিন্তা, তার মেধা, তার বুদ্ধি, তার কৌশল এগুলো কিন্তু দেওয়া। সুতরাং এখানটাতে যদি ওই জিনিসের সৃষ্টিকর্তা মানে যে তৈরি করেছে সে যদি তার মেধা, বুদ্ধি, চিন্তা, কৌশলটা কাজে না লাগাতো, তাহলে কিন্তু হয়তো ওই জিনিসটা সৃষ্টি হতো না। সুতরাং এই কারণেই বলা যায় যে আসলে যদি অবস্তুগত উপাদানটা যদি না থাকে, তাহলে কিন্তু বস্তুগত উপাদানটা আসলে হয়তো পাওয়াই সম্ভব না। আবার যদি মনে করো সে বস্তুগত উপাদানটা তৈরি যদি না হয়, তাহলে কিন্তু সে যে এই বিষয়গুলো সম্পর্কে চিন্তা করেছে সেটা আসলে কিন্তু প্রকাশই পাবে না। এই কারণেই কিন্তু বস্তুগত এবং অবস্তুগত উপাদানসমূহ পরস্পর বিচ্ছিন্ন নয়। তো এটা আসলে খুব গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত, সেটা বিষয়টা আমরা খেয়াল করব। তো এরপরে আর যেটা অংশটুকু, যে বাংলাদেশের সংস্কৃতি উপাদানসমূহের একটি পরিবর্তনে অন্যগুলোরও পরিবর্তন হয়। যেমন বাংলাদেশের সংস্কৃতিতে শাড়ি একটি উপাদান, প্রযুক্তির পরিবর্তনে শাড়ির রং এবং ডিজাইন পরিবর্তন এসেছে, শাড়ি পরার ধরনও পরিবর্তন এসেছে। শুধু এখানটাতে শাড়ি একটা উদাহরণ হিসেবে দেওয়া, শুধু শাড়ি কেন, আমাদের সব কিছু, আমাদের পোশাক, আমাদের চিন্তা, আমাদের কথা, আমাদের খাওয়া দাওয়া, এটা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং এটা আসলে পরিবর্তন হবেই, কারণ প্রকৃতিটা এমনই বা সময়টা এমনই, এটা কিন্তু প্রতিনিয়ত চলমান। সময় যেমন চলমান, ঠিক প্রকৃতিরও কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনটা কিন্তু আমাদের ভিতরেও চলে আসে, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত বদলাই, কারণে অকারণে বদলাই, সকালে বিকালে বদলাই, আসলে এমনটা আমাদের চিন্তাতে, আমাদের আচরণে, আমাদের কথাতে আসলে এই পরিবর্তন কিন্তু আসলে স্বাভাবিক, এটা কিন্তু আসলে অস্বাভাবিক বিষয় নয়। তো যাক, এই পরিবর্তন আছে এবং সেই পরিবর্তনের কারণেই কিন্তু আসলে সংস্কৃতিরও দিন দিন পরিবর্তন ঘটে। তো আমরা ষষ্ঠ অধ্যায়ে যে দুইটি পাঠ দেখলাম এবং সেই রিলেটেড কিছু ভাষার কাজ তোমাদের একেবারেই এখানে খুব অল্প পার্ট 1 এবং পার্ট 2 এবং মাত্র 2 পৃষ্ঠা মাত্র তোমাদের পাঠটি বই, সেখান থেকে কিছু ছোট প্রশ্ন দেয় এবং এই প্রশ্নগুলো একেবারে সহজ সহজ প্রশ্ন দেওয়া, খুব বেশি কঠিন নয়। তোমরা এই প্রশ্নগুলো উত্তর খাতায় লিখবে, খাতায় লিখে ছবি তুলে তুমি তোমার নাম, সেকশন এবং রোল সহ অবশ্যই কমেন্টস বক্সে দিবে এবং সেটা কিন্তু আমি অবশ্যই নোট হিসেবে রাখবো তোমাদের সিএ মার্কের জন্য। তো এখানটাতে জ্ঞানমূলক প্রশ্ন 6টি প্রশ্ন দেওয়া আছে। সংস্কৃতি কি, সংস্কৃতি কত প্রকার ও কি কি, বস্তুগত সংস্কৃতি কাকে বলে, আদর্শ মূল্যবোধ কোন ধরনের সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি কাকে বলে, কিবোর্ড, মাউস এগুলো কোন ধরনের সংস্কৃতির উদাহরণ। এরপর তোমাদের আরেকটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নটি এমন, এটির কিন্তু উত্তর লিখে অবশ্যই তোমরা জমা দেবে।
এখানে উদ্দীপকে ক দ্বারা বোঝানো হয়েছে কম্পিউটার সফটওয়্যার এবং খ এখানে পুস্তক এবং বাড়ি। তো কতে বলা হয়েছে প্রশ্ন ক, প্রকৃতিকে কাজে লাগানোর ক্ষমতা মানুষকে কি দিয়েছে? এটি উত্তরটি কিন্তু আমাদের পাঠ্য বই দেওয়াই আছে, এই পাঠ 1 ও 2 এর মধ্যেই আছে। খ নম্বর সংস্কৃতি কি ব্যাখ্যা করো, অর্থাৎ সংস্কৃতি বলতে আসলে আমরা কি বুঝি সেটা আমরা ব্যাখ্যা করবো। এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন। তোমরা অবশ্যই চেষ্টা করবে 2টি প্যারার মাধ্যমে শুরুতে জ্ঞানটা লিখবে সংস্কৃতি কি এবং সেই সম্পর্কে একটু বুঝিয়ে বলা আর কি, দ্বিতীয় প্যারাতে চেষ্টা করবে। গ নম্বরে উদ্দীপকের ক কোন ধরনের সংস্কৃতিকে নির্দেশ করে বর্ণনা করো। উদ্দীপকের ক অর্থাৎ কম্পিউটার সফটওয়্যার, এটা আসলে কোন ধরনের সংস্কৃতিকে নির্দেশ করে? আমরা এ নিয়ে কিন্তু বেশ আলোচনা করছিলাম। হার্ডওয়্যার সফটওয়্যার, আমাদের চিন্তা, তারপর বাড়ি প্রভৃতি বিষয়, কলম বা খাতা, এই যে বিভিন্ন বিষয়গুলি এবং সেটা তৈরির যে কৌশল, যা তোমরা অবশ্যই এই ধারণাটা পেয়েছো। তো সেই ধারণা অনুযায়ী কিন্তু তোমরা লিখবে, তোমাদের পাঠ্য বই অবশ্যই ভালোভাবে পড়বে, দেখবে এবং বুঝে তারপর লেখার চেষ্টা করবে। এটা ছিল একটি 3 নম্বর প্রশ্ন। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা এমন যে উদ্দীপকের ক দ্বারা নির্দেশিত সংস্কৃতি এবং খ দ্বারা নির্দেশিত সংস্কৃতি উপাদানসমূহ পরস্পর বিচ্ছিন্ন, উক্তিটি যথাযথ বিশ্লেষণ করে। অর্থাৎ ক দ্বারা যে ধরনের সংস্কৃতি নির্দেশ করছে, অর্থাৎ কম্পিউটার সফটওয়্যার যে ধরনের সংস্কৃতি নির্দেশ করে, এবং খ অর্থাৎ পুস্তক বা বাড়ি, এগুলো আসলে কোন ধরনের সংস্কৃতি নির্দেশ করে। এই যে সংস্কৃতির যে উপাদানগুলো, এরা আসলে পরস্পর বিচ্ছিন্ন কিনা সেটা তুমি আসলে যাচাই করবে। অর্থাৎ এখানে যে উক্তিটি বলা আছে সেটা আসলে যথার্থ নাকি যথার্থ নয়, তুমি সেটা যাচাই করবে। এটা একটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, আর আগেরটা ছিল আসলে একটা প্রয়োগমূলক প্রশ্ন। যাই হোক, তোমরা সৃজনশীল প্যাটার্নগুলো তোমরা জানো যে 1 নম্বর জ্ঞান, এটা 1 নম্বর প্রশ্ন, খটা হলো 2 নম্বরে, গটা হলো 3 নম্বরের প্রশ্ন এবং ঘ নম্বরটা 4 নম্বর প্রশ্ন। এই সম্পর্কে তোমাদের ধারণা অবশ্যই স্পষ্ট আছে। যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তোমরা অবশ্যই জ্ঞানমূলক প্রশ্ন এবং সৃজনশীলের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে দেবে, আর একই সাথে তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে আশা করছি, এবং তোমরা পাঠ্য বইটা ভালোভাবে পড়ো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি।